ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানি নেতার। বাংলাদেশে নাক গলালে ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানি নেতা কামরান সৈয়দ ইসমানি। পাকিস্তানের মুসলিম লীগের নেতা এই কামরান, তার এত বড় ক্ষমতা, সে যুদ্ধের হুমকি দেয়। পাকিস্তানি এই নেতা, মুসলিম লীগের নেতা কামরান, তার এত ক্ষমতা, এত তার দম্ভ যে ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছে সে। দেখুন, अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। বাংলাদেশে নাক গলালে ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছেন পাকিস্তানি নেতা। এই পাকিস্তানি নেতার খুব স্বাভাবিকভাবে এই পাকিস্তানি নেতা, তার প্রশ্ন উঠে যায় দম্ভ, তার অধিকার কোন জায়গা থেকে সেই কথা বলে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার মতো জায়গায় তাহলে পাকিস্তান আছে, আরও একবার প্রমাণিত হচ্ছে। এবং দেখুন, এই যে কামরান যখন এই প্রেস কনফারেন্স করছেন বা যাই করুন, যেভাবে সংবাদ মাধ্যমের সামনে আসছে না, পেছনে বাংলাদেশের পতাকা, পাকিস্তানের পতাকা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের পতাকা। এইভাবে হয়? এটা কি ধরনের নজির তৈরি করতে চাইছে পাকিস্তান? ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছে। এই রকম পরিস্থিতি কি করে তৈরি হয়? আর এটা বাংলাদেশ মেনে নিচ্ছে। তাহলে কি বাংলাদেশের চায় যে যেরকম 1971-এর আগে যে পরিস্থিতি ছিল বাংলাদেশে, অর্থাৎ যখন তাকে এই নামে অভিহিত করা হতো যে পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তান ফেজে কি চলে যেতে চায় বাংলাদেশ? আর এটা কি স্ব ইচ্ছায় বাংলাদেশ তাদের স্বকীয়তা, তাদের অস্তিত্ব, তাদের সমস্ত কিছু পাকিস্তানের হাতে তুলে দিতে চায়? কি চাইছে বাংলাদেশ, কি চাইছে পাকিস্তান? যে ভারত স্বাধীন করলো বাংলাদেশকে, যে ভারত জন্ম দিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের, আজকে সেই বাংলাদেশ পাকিস্তানকে অ্যালাউ করছে কিভাবে, সেই প্রশ্ন উঠবেই। বাংলাদেশে নাক গলালে ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছেন। এত বড় ক্ষমতা, এত বড় সাহস, বাংলাদেশে নাক গলালে ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তান। আর এই নেতা, তার কি পরিচয়? কামরান সৈয়দ ইসমানি, মুসলিম লীগের নেতা, পাকিস্তান মুসলিম লীগের নেতা। আর এইভাবে প্রকাশ্যে দেখানোর মতো, প্রকাশ্যে বলার মতো সাহস পাচ্ছেন ইসমানি? কিভাবে সম্ভব? বাংলাদেশ কি তাহলে তাদের অস্তিত্ব, সার্বিকভাবে তাদের স্বকীয়তা সবকিছু পাকিস্তানের পায়ের কাছে দিয়ে দিয়েছে, বিসর্জন করে দিয়েছে নিজেদেরকে? এই পাকিস্তানি নেতা যার পেছনে পাকিস্তানের পতাকা, এই পাকিস্তানি নেতা যার পেছনে বাংলাদেশের পতাকা, কিভাবে সম্ভব? এবং তিনি এই ধরনের প্রতিক্রিয়া রাখছেন, যে ছবিটা ধরা পড়ছে, এটা বাংলাদেশের জন্য, আগামী দিনের জন্য ভালো তো? সেটা বাংলাদেশের লোক বিচার করবেন। এবং বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখছেন, যে ঢাকায় একজন চা খেতে গেছিলেন সাধারণ মানুষ, তার উপরে বোমা এসে পড়ল। পাকিস্তান এই ঘটনার কোনো নিন্দা করলো না তো? তাদের যদি এত দরদ হয় বাংলাদেশের প্রতি, বাংলাদেশের পতাকা পেছনে নিয়ে যে পাকিস্তানের নেতা বক্তব্য রাখতে পারে, যাদের এত দরদ বাংলাদেশের প্রতি, একজন সাধারণ মানুষের প্রাণ চলে যাওয়ায় কই একটা বক্তব্য তো পাকিস্তানের কাছ থেকে এলো না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশকে চালনা করা, এটাই এই মুহূর্তে পাকিস্তানের লক্ষ্য যদি হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভাবিত হওয়া উচিত পাকিস্তানে। কামরান সৈয়দ ইসমানি, তার এত বড় ক্ষমতা হয় যে সে এই ধরনের মন্তব্য করতে পারে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা পিকে সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, যেটা জানতে চাইবো যে এই এক নেতা, আমরা যাকে দেখাচ্ছি এই মুহূর্তে, পাকিস্তানের মুসলিম লীগের এক নেতা কামরান সৈয়দ ইসমানি, তার এত বড় ক্ষমতা, সে নাকি বলছে ভারতকে যুদ্ধের হুমকি। আর কার জন্য? নাকি বাংলাদেশের জন্য। কিভাবে দেখছেন এই বক্তব্যকে? না,
বাংলাদেশে যে জবে থেকে মোহাম্মদ ইউনূস এসছে ওর স্ট্যান্স হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্স, আর বারবার অনেক এরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছে। ওরা বলেছে যে নর্থ ইস্ট স্টেটসকে আমরা আলাদা করে বাংলাদেশের সাথে মিলিয়ে দেবে, এরকম অনেক কিছু বলেছে। তারপরে মিলিটারি ভয় দেখাবার চেষ্টা করছে। আমি একটা কথা বলতে চাই, আমাদের ইন্ডিয়ার যে বিএসএফ আছে না, ওটা বাংলাদেশ মিলিটারিকে কাজ করতে পারে, ওরা এত শক্তিশালী। ইন্ডিয়ান মিলিটারিও দরকার হবে না। কিন্তু যাই হোক, ওরা বলে যাচ্ছে, আমরাও শুনে যাচ্ছি। পাকিস্তান আর বাংলাদেশ যদি একসাথে ইন্ডিয়ার সাথে যদি যুদ্ধ করে, ইন্ডিয়াকে 2 দিন কিংবা 3 দিন লাগবে দুই দেশকে ধ্বংস করার মতো। ইন্ডিয়ার কাছে এরকম ক্ষমতা আছে। আর যখন ইন্ডিয়া সিন্ধুর অপারেশন করেছিল, কোনো ফরেন কান্ট্রি ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি, কেউ বলেনি যে ইন্ডিয়া এরকম একটা শক্ত অ্যাকশন কেন নিচ্ছে। কেন কি ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল পাওয়ার স্টেটাস আর ডিপ্লোমেসি আর মিলিটারি কত শক্ত আছে সবাই জানে। তো পাকিস্তান আর বাংলাদেশ এরকম কথা বলতেই থাকবে। এখন যবে থেকে মোহাম্মদ ইউনূস এসছে, ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে। মোহাম্মদ ইউনূসের একটাই এখন এম হচ্ছে এই যে ইলেকশনটা কি করে বন্ধ করবে, ফেব্রুয়ারি 12 ইলেকশন, এটা নিয়ে ও ঝামেলা করছে, খুন খারাপি হচ্ছে, যাতে কি ওর কাছে একটা অজুহাত হয়ে যাবে যে ইলেকশন যাতে না হয় আর ওর ডিক্টেটরশিপটা চলতে থাকবে। তো ইন্ডিয়াও ভালো করে জানে, আর ইন্ডিয়ারও যে আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স আছে, আর ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স বাংলাদেশের যেটা আছে সেটা কতটা আছে আমরাও সেটা জানি। আর এর আগে যখন আওয়ামী লীগের গভর্নমেন্ট ছিল, ইন্ডিয়ার যে একটা রিলেশনশিপ ছিল বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্সের সাথে খুব ভালো ছিল, আর সেটা এখনো বজায় ইন্ডিয়া রেখেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্রিগেডিয়ার সান্যাল, অনেক ধন্যবাদ। পিকে সান্যাল অবসরপ্রাপ্ত সেনাকর্তা আমাদের সঙ্গে ছিলেন। আর কি শ্রীবাস্তব স্যার রয়েছেন এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা। স্যার, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে পাকিস্তানে বসে একজন মুসলিম লীগের নেতা তিনি বলছেন বাংলাদেশের বিষয়ে ভারত নাক গলালে যুদ্ধের হুঁশিয়ারি ইত্যাদি ইত্যাদি। আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না এই বিষয়টাকে, কারণ ফাঁকা আওয়াজ এগুলো, এটাই আমরা জানি বা বুঝতে পেরে গেছি এতদিনে, যেটা পাকিস্তান করার চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে, যখন এইরকম একটা বক্তব্য আসছে এক নেতার কাছ থেকে পাকিস্তানে বসে, তার পেছনে বাংলাদেশের পতাকা, তাহলে ইউনূস কি বাংলাদেশকে তুলে দিলেন পাকিস্তানের হাতে? নমস্কার। দেখুন, ওসমানী পাকিস্তান মুসলিম লীগের একটা অনেক ছোট লিডার, ও তো কোনো মন্ত্রী নয়, ওর কোনো পজিশনই নয়। ও তো হঠাৎ ওর একটা কথাটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে, এর মধ্যে কোনো বেশি গুরুত্ব আমরা দিই না, নাম্বার 1। কিন্তু ওর থেকে বেশি বড় জিনিস কি হলো, যে গতকাল রাত্রিবেলা, কালকে চার্চের সামনে কালকে ব্লাস্ট, কালকে কেউ বোমা ফেলে দিয়েছে, যার মধ্যে একজন লোকের মৃত্যু হয়েছে, ঘটেছে। এই ইলেকশন টাইমে পাকিস্তানে উস্কানি, আর এই পাকিস্তান আপনারাও জানেন যে এই মৌলবাদী লোক যাদেরকে ওরা পাঠিয়েছিল, জঙ্গি লিডারদের পাঠিয়েছে, জয়শের লোক পাঠিয়েছিল, লস্করে তৈবা লোক পাঠিয়েছিল, আর ওখানে ওদের কান্ট্রিতে তো নিজেই ওদেরকে রহমানি আর অন্য লোককে যারা ওরা ছুট দিয়েছিল। এই গতকাল যে বম ব্লাস্ট হয়েছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস হচ্ছে বাংলাদেশে। এই ইউনূস যে আছেন, ওনার কন্ট্রোলে এখন বাংলাদেশ নেই। আর এরকম লোক পাকিস্তান থেকে যত খবর আসবে, মৌলবাদী যারা জানে যে এটা লাস্ট টাইম, এই যে ঝগড়া, এই যে ইলেকশন কন্টেস্ট হচ্ছে, আজকে তো আপনার তারিক রহমানও আসছেন আপনার বাংলাদেশে। তো আজকে বাংলাদেশের বিএনপি যেটা আছে, বিএনপি বলা যাচ্ছে যে এটা ফাইট আছে, কেন যে ওখানে আওয়ামী লীগ নয়, তো এটা ইলেকশন কন্টেস্ট হচ্ছে আপনার জামাত ইসলাম বিএনপি মাঝখানে। তো জামাত ইসলাম যেটা হারছে, আর তার জন্য আরো বেশি তপ্ত করে দিচ্ছে ওরা। তো জামাত ইসলাম বাংলাদেশ যতগুলো প্রবলেম করবে, যার ওসমান আদির মৃত্যু নিয়ে এরা একটা রং অ্যালগোরিদম লাগালো, গতকাল একটা কি নাম আপনার একটা বোমা ব্লাস্ট করে দিল, এরকম ঘটনা আরো বাড়বে বাংলাদেশে। একদম। অনেক ধন্যবাদ আপনাকে। কর্নেল আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে ছিলেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আর প্রশ্ন তো এটাই উঠছে যে ইউনূসের হাতে কন্ট্রোল নেই বাংলাদেশে, তাহলে এই কন্ট্রোল কি পাকিস্তানের হাতে এই মুহূর্তে? এইবার তাহলে যখন ইলেকশন হতে চলেছে আসন্ন সময়, পাকিস্তান কন্ট্রোল করবে পুরোটাই,
নাকি এর পেছনে আরও অন্য কোনো বহির্বিশ্বের মদত রয়েছে, শক্তি রয়েছে, তাদের প্ল্যানিং রয়েছে, তাদের কথাতেই এই সম্পূর্ণ কাজটা চলছে।